হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গাইস, আমিও কিন্তু অনেক ভালো আছি, কারণ আজকে আমি খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ব্লগটা হচ্ছে দীর্ঘ 6 মাস পর আমি আর ইব্রাহিম যাচ্ছি ট্যুরে, তাও আবার ফরেন ট্রিপে। তো আপনারা জানেন ফরেন ট্রিপে যাওয়ার জন্য এতগুলা শপিং করতে হবে আর এতগুলো প্যাকেজিং করতে হবে। আর সেই প্যাকেজিং ভিডিও কিন্তু আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর আপনারা কিন্তু অলওয়েজ জানেন যে আমি সবসময় আমার রিয়েল লাইফের ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আজকে যেহেতু আমরা দুজন যাব ফরেন ট্রিপে, এর জন্য কিন্তু আমরা লাগেজে কী কী ভরছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। একদম আজকের লাগেজ প্যাকিং থেকে শুরু করে একদম বিমানে ওঠা পর্যন্ত আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না। তো চলুন আমরা এখন শুরু করি। প্যাকিং করতে হবে, চলেন গাইস লাগেজপত্র নিয়ে রেডি হয়ে যাই। এই যে গাইস, এত বড় একটা লাগেজ নিয়ে আমি রেডি। আমরা মানুষ যাব 2 জন, বাট আমাদের এতগুলা কাপড় চোপড় লাগে। আর এবার যেহেতু আমরা এমন একটা কান্ট্রিতে যাচ্ছি যে কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের টেম্পারেচার গরম হলেও ওই দেশের টেম্পারেচার কিন্তু ঠান্ডা। খুব বেশি ঠান্ডা না, কিন্তু মোটামুটি ঠান্ডা। তো আপনার গ্যাস করেন তো যে আমরা কোন কান্ট্রিতে যাচ্ছি। যদি আপনারা সঠিক কমেন্টস করতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু রিপ্লাই কমেন্টস হবে। তো চলেন গাইস, এই তো লাগেজ। আর এই লাগেজে এত এত জামা কাপড় ভরতে হবে। আমি তো সবসময় কনফিউজে থাকি যে আমি কি নিব, কোনটা নিলাম আবার কোনটা রেখে গেলাম। এই সব চিন্তায় কিন্তু গাইস আমার একদমই ভালো লাগে না। যদিও আমি লাগেজ ভরতে এত ভালো টালো পারি না, সবসময় লাগেজটাকে ইব্রাহিমই ভরে। তো এবার জাস্ট আমি একটু ট্রাই করব। যদিও গাইস আমি যদি এগুলা ভরি, আমার জামাই আইসা আমার আবার বলবে তুমি এগুলা কি ভরছো, এইভাবে নিছো কেন, এখনো তো কত জায়গা খালি আছে। সে একটু ভালো পারে তো তাই একটু বেশি করে। তো যাই হোক গাইস, এর আগের বার দেখেন আমি ট্রিপ থেকে ঘুরে আইসা এগুলো কি রেখে দিয়েছি, কটন ব্যাগ। এগুলো আমারই কাজ, এগুলো আমি ছাড়া আসলে কেউ করতে পারে না। কারণ আমার প্রতিবারই লাগেজ আনপ্যাক করার সময় একটা না একটু কিছু থেকেই যাবে। ও, এটার ভিতরে দেখেন গাইস আরেকটা ব্যাগ। তো আগে এখন তো আমি লাগেজটা খুলে নিলাম, এখন এতগুলা জামা কাপড় বের করতে হবে। যদিও গাইস আমি অনেক শপিং করছি, কিছু অনলাইন থেকে কিনছি, কিছু মার্কেটে গিয়ে কিনছি। কারণ মেয়ে মানুষ তো এরকম, ট্যুরের নাম নিলাম না না নিলাম যে আমার এতগুলা টাকা জলে ফেলতে হবে। এক হচ্ছে ট্যুরে গিয়ে টাকা শেষ করতে হবে, আর হচ্ছে এত এত শপিং করে টাকা শেষ করতে হবে। আমার জামাই তো আজকে 2 দিন যাবত বলতেছে আমি যাব ট্যুরে, আমার টাকা চলে যাবে জলে। এটা কেমন ডায়লগ গাইস বলেন? আমি জানি না। তার ঘুরতেও যেতে মনে চায়, আবার টাকার চিন্তাও করে। এটা কি হইলো বলেন? আমি ঘুরতে যাব, আমি এত এত শপিং তো করবই, কারণ এটা আমার নেচার, আমার শপিং করতেই হবে। এই ট্যুরে যাওয়ার জন্য গাইস এত শপিং করছি। মামি, আপনি কি করছেন? আমি তো লাগেজ প্যাক করছি। কেন? কেন, আপনি কোথায় যাবেন? আমি তো ফরেন ট্রিপে যাব, নতুন একটা কান্ট্রিতে যাব ঘুরতে। তুমি জানো আমি দীর্ঘ 6 মাস পরে আবার ভ্রমণে যাচ্ছি। ও, আমাকেও তাহলে নিয়ে যাবেন? তোমাকে কিভাবে নিয়ে যাবো? তোমার কি পাসপোর্ট আছে? আমরা তো বাইরের দেশে ঘুরতে যাচ্ছি। আমিও যাব, আমাকেও তোমাকে নিয়ে যাবেন। বললাম তো বাবা, তুমি কিভাবে যাবে? তোমার তো প্লিজ প্লিজ, পাসপোর্ট আমি এত নাই। কিছু বুঝি না, আমাকে নিয়ে যেতে হবে। পাসপোর্ট ছাড়া কি বাইরের দেশে যাওয়া যায়? বোকার মতন কথা বলো। না মামি, আমি যাব, আমাকে নিয়ে যান। কিভাবে নিয়ে যাবো? তোমাকে বললাম তো পাসপোর্ট ছাড়া কি যাওয়া যায় বলো? আমি এই যে এখানে আল্লাহ বলছি। আল্লাহ, তুমি কি করছো এগুলা? এগুলা কি করছো? এই ছেলে, তুমি এগুলা কি করছো? জয়, তুমি এখানে ঢুকছো কেন? আমি এখানে করে যাব। এখানে করে কি যাওয়া যায়? তুমি জানো ইমিগ্রেশনে কত হ্যাসেল করে? না এভাবে তো প্লিজ, যাওয়া আমাকে যায় নিয়ে না। যাবেন। প্লিজ নেমে যাও, অন্যবার তোমাকে নিয়ে যাবো তো। না মামি, আমি যাবো না। কেন? যাবো না। না, আমি যাব। দেখো, এভাবে যাওয়া যায় না। কারণ ফরেন ট্রিপে যেতে হলে কিন্তু এই লাগেজে আমরা যা যা নিচ্ছি সব কিন্তু স্ক্যানিং করা হবে। আর স্ক্যানিং করলে তো তুমি ধরা পড়ে যাবে। আর লাগেজে করে কি যাওয়া যায়? ফরেন ট্রিপে যেতে কিন্তু
এয়ার টিকেট লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এভাবে কি যাওয়া যায়? বোকা না ছেলে, আমি আসো এভাবেই যাবো। পরের ট্রিপে না তোমাকে না নিয়ে আমি যাব। এভাবেই যাবো। শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, পরের ট্রিপে অবশ্যই তোমাকে নিয়ে যাব। যদি আমি প্লেনে করে না নিতে পারি, তোমাকে অবশ্যই আমি প্লেনের চাকায় করে নিয়ে যাব। আসো আসো প্লিজ না আসো। না আমি এভাবেই যাবো। মিথ্যা কথা বলছেন। না, আমি মিথ্যে কথা বলছি না, বললাম তো তোমাকে এই ট্রিপে আমি এয়ারে করে না নিতে পারলেও এয়ারের চাকায় করে নিয়ে যাব, তুমি বিশ্বাস করো। আর তোমার জন্য আমি এই ট্রিপে কিন্তু অনেকগুলো চকলেট নিয়ে আসবো। না তুমি আমি না যাবো। গুড বয়? না সত্যি আমি কথা দেন। সত্যি, আমি তোমাকে বললাম তো পরের ট্রিপে তোমাকে নিয়ে যাব। আমার জন্য যদি তোমাকে প্লেনে করে না নিতেও পারি, তোমাকে প্লেনের চাকায় করে নিয়ে যাব। আজকে সময় আমার জন্য এতগুলো চকলেট আনবেন। চকলেট? আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসবো। সাথে একটা বউ চাই। কি চাই? বউ। বউ? ও হ্যাঁ মাই গড, তাহলে এটাই ছিল আসল কথা? হ্যাঁ। তোমার বউ লাগবে? আচ্ছা যাও, চেষ্টা করবো তোমার জন্য বউ নিয়ে আসতে। আপনারা হ্যাঁ। বলেন গাইস, জয়ের কি এখন বিয়ের বয়স হয়েছে? এই ছেলে এখনই বিয়ে বিয়ে করে, জানি না কোন মেয়ে যে ওর কপালে জুটবে। আচ্ছা নামো, আমাকে হেল্প করো। ওকে। অনেক কষ্ট করে তো গাইস জয়কে মানালাম, এখনো কিন্তু অনেক প্যাকেজিং বাকি। কারণ এই কাপড় চোপড় নিতে হবে, কসমেটিক্স নিতে হবে, গ্যাজেট নিতে হবে, এতগুলো শু নিতে হবে। গাইস আমি কিন্তু অনেক এক্সাইটেড, আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন একদম শেষ পর্যন্ত। আর আমি যে কান্ট্রিতে যাচ্ছি না কারণ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আপলোড করব, অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এত কাপড় চোপড় নিছি, লাগেছে একদম ভরে গেছে। ইব্রাহিম এসে কিছু না বললেই চলে। উফ, আর তো অলমোস্ট আমার মানে লাগেজিং শেষ, একটু কিছু বাকি আছে, ওটা লাস্ট মুহূর্তে করে নিব। তো গাইস অবশেষে আমি শেষ করতে পারলাম আমার এতগুলা লাগেজ প্যাকিং। তো গাইস চলুন, এবার দেখা হচ্ছে কিন্তু সোজা এয়ারপোর্টে। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি তোমার জন্য বিদেশ থেকে কি নিয়ে আসবো বলো তো? চকলেট? আর কিছু না? আর কি আনবো বলো? এসি নিয়ে আসবো, বোকা ছেলে। এসি কি আনা যায়? এসি তো আম্মুর ঘরে আছে। বলো চকলেটের সাথে আর কি নিয়ে আসবো বলো? কোকো নিয়ে আসবো, আচ্ছা ঠিক আছে। তো এখানে গাইস আমি রেডি হয়ে গিয়েছি, আমাদের ফ্লাইট যেহেতু ছিল 12টা 30-এ, বাসায় অলমোস্ট আমাদের 9টা বেজে গেছে। আর এত পরিমাণ বৃষ্টি নামছে কি আর বলবো, তাই তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। বের হতেই দেখি এত পরিমাণ বৃষ্টি নামছে, পুরা রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, জায়গায় জায়গায় পানি জমে গেছে। আর সেই ঝুম বৃষ্টি, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ইদানিং আমাদের ঢাকার অবস্থা এমন হয়েছে যে একটু বৃষ্টি হলো না হলো আমাদের ঢাকার রাস্তাটা যেন কক্সবাজার হয়ে যায়। গাইস অবশেষে আমরা আসতে পারছি এয়ারপোর্টে, এত ঝামেলা শেষ করে কি আর বলবো। আমরা এয়ারপোর্টের জন্য রেডি হয়েছি আর এত বৃষ্টি নামা শুরু হয়েছে, এমন তো অবস্থা হয়েছে রাস্তা পুরো একদম ব্লক হয়ে গেছে, আমরা আসতেই পারতেছিলাম না। পরে আমাদের রাস্তায় গাড়ি রেখে আমরা এইভাবে চলে আসছি ভিজতে ভিজতে, একদম খুবই খারাপ অবস্থা। মানে এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম। যাই হোক অবশেষে আসতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে এসে আমরা ইমিগ্রেশন শেষ করে এখন চলে এসেছি লাউঞ্জে, যে থেকে আমরা ব্রেকফাস্ট করে বের হই নাই। আর এখানে আসবো, লাউঞ্জে খাবো, একটু রেস্ট নিব, এটা আমাদের প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টি আমাদের সব প্ল্যান নষ্ট করে দিল। যাই হোক শেষ ভালো যার সব ভালো তার। তো গাইস এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমরা ফ্লাই করব। তো সবাই দোয়া করবেন যাতে আমরা খুব স্মুথলি ফ্লাইটা করতে পারি আর ল্যান্ডটাও খুব ভালোভাবে করতে পারি। তো সবাই দোয়া করবেন আর আমার ভিডিওর সঙ্গেই থাকবেন। আমরা যেহেতু গাইস বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হই নাই, সেহেতু আমরা এখানে লাউঞ্জে চলে এসেছিলাম। যদিও আমাদের ফ্লাইটটা ছিল খুব শর্ট টাইম, তারপরও সকালবেলা ঘুম থেকে উঠছি, এত তাড়াহুড়া করে সবকিছু আবার গুছিয়েছি, একটু খাবার কিন্তু খেতেই হয়। আর আমি মনে করি ভ্রমণে যদি আপনার পেট ভরা না থাকে তাহলে কিন্তু ভ্রমণটা আপনার জন্য ভালো হয় না। আমি একটু হেভি খাবারই নিয়েছিলাম, যেহেতু অলমোস্ট 11:30 বেজে গিয়েছিল। আর আমি যতটুকু জেনেছিলাম যে আমাদের যে এয়ারলাইন্সটা ছিল ওইটাতে জাস্ট আমাদের স্ন্যাক্স আইটেম দেওয়া হবে, তাই তো আমি একটু হেভি খাবারই নিয়েছিলাম। আমি পরোটা, খিচুড়ি, বিফ আর সসেস নিয়েছিলাম। বিফ অ্যান্ড খিচুড়ির টেস্টটা খুবই ভালো ছিল। এদিকে খাওয়ার পর আমি একটা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম, আর সফট ড্রিঙ্কস নেওয়ার পর আমি একটু আমার
লাস্ট টাচ আপ করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে খাওয়া দাওয়ার পর মনে হয় আমার লিপস্টিকটা নষ্ট হয়ে গিয়েছে। আমরা যেহেতু ট্যুরে যাচ্ছি গাইজ, সেহেতু একটু সাজুগুজু তো করতে হয়, কি বলুন। ফাইনাল টাচ আপ করার পর আমি আবার একটা ফ্রুট সালাদ নিলাম। এটা পেয়ারার একটা সালাদ ছিল, খুবই টেস্টি ছিল, একদম চটপটা একটা টেস্ট ছিল। আর এই ফ্রুট সালাডটা শেষ করার পরই দেখলাম প্রায় অলমোস্ট আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছিল, তাই তো আমরা লাঞ্চ থেকে বের হয়ে গিয়েছিলাম। যদিও আমাদের ফ্লাইটটা হাফ অ্যান আওয়ার ডিলে হয়ে গিয়েছিল, কারণ আবহাওয়াটা এত খারাপ ছিল, কোনোভাবেই ফ্লাই করার অবস্থা ছিল না। এদিকে তো আমার জামাই বারবার বলছিল যে আমরা যাচ্ছি ভুটানে, আমার টাকা চলে যাচ্ছে সব পানিতে। এইসব নিয়ে দুষ্টুমি করতে করতে আমরা নিচে চলে এসেছিলাম। আর এইটা হচ্ছে গাইস আমাদের একটা মিরর। আসলে আমরা যত দেশে ইন্টারন্যাশনাল ট্যুর দেই না কেন, এই মিররটাতে আমরা সব সময় ভিডিও নেই, ছবি নেই। এর জন্য আজকেও নিয়ে নিলাম। আমাদের কাছে ভালো লাগে এই মিররটাতে ভিডিও আর ছবি নিতে। লাস্ট টাইম যখন বাবাকে নিয়ে এসেছিলাম তখন এই মিররে আমরা পিকচার নিয়েছিলাম। আর আমরা কিন্তু গাইস এবার বাসা থেকে প্ল্যান করে এসেছি, যত যাই হোক না কেন ফুল এনজয় করব আমরা। বাংলাদেশ ছেড়ে আসতে আসতে বাংলাদেশের যত চিন্তা ভাবনা ছিল সব আমরা বাংলাদেশেই ফেলে রেখে এসেছি, তাই তো এত ফ্রি মাইন্ডে ঘুরতে পারছি। আলহামদুলিল্লাহ গাইস, ওই হচ্ছে আমাদের বিমান। এবার এটাতে করে আমরা চলে যাব ভুটানে। তো আমাদের লাস্ট ইমিগ্রেশনটা পার করেই, লাস্ট ইমিগ্রেশন না, লাস্ট চেকিং করেই আমরা বিমানে উঠে যাব। হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন ভুটানে। টাকা চলে যাবে। টাকা চলে যাবে পানিতে। এখানে ওয়েট করতে করতে অলমোস্ট আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। আর থাকবো না আমরা বাংলাদেশে, চলে যাব আমরা বাংলাদেশ ছেড়ে। তাই তো আমাদের যত পুটলা পাটলি ছিল সব নিয়ে রওনা হয়েছি ভুটানের উদ্দেশ্যে। থাকবো না গাইস বাংলাদেশে, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করি, আর আপনারা কেন জানি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না। বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি লাইক করবেন। তো জাস্ট গাইস দুষ্টামি করলাম, কারণ আপনারা জানেন ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে, চাইলেও আর আমরা এখানে ওয়েট করতে পারবো না। যাই হোক, এবার কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো একটা সিট ছিল, উইন্ডো থেকে কিন্তু খুব ভালো ভিউ পাচ্ছিলাম। আর সেই ভিউ কিন্তু আপনাদের জন্য ক্যাপচার করেছি। যদিও আমরা ইকোনমি ক্লাসে এবার ট্রাভেল করছি, বাট অন্যান্য প্লেনের চেয়ে এই প্লেনের স্পেসটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। খুব বেশি চাপাচাপি ছিল না। আর এখানে তো গাইস ভুটানি কেবিন ক্রুরা চলে এসেছিল, কারণ প্লেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে। তারা তো তাদের রুলস আর ইনফরমেশনগুলো আমাদের জানিয়ে দিচ্ছিল। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, ট্রু কেয়ারে কিন্তু আপনারা ওয়াইফাইও পেয়ে যাবেন। অল ওভার সবকিছু মিলে ট্রু কেয়ারের এবারের ফ্লাইটটা আমাদের খারাপ ছিল না, এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। খুব শর্ট একটা ফ্লাইট ছিল। আর এইদিকে তো আমাদের প্লেন ফ্লাই করবে করবে অবস্থা। আর প্লেনের এই সময়টা আমার এত ভয় লাগে, কেন জানি ফ্লাইয়ের সময়টা আর ল্যান্ডিংয়ের সময়টা আমি প্রচুর ভয় পাই। এখানে তো মাটি থেকে প্লেন উঠবে উঠবে প্রায়, আমি তো ইব্রাহিমের হাতটা শক্ত করে ধরে নিয়েছিলাম। যদিও মাশাআল্লাহ অনেক স্মুথ ভাবেই আমাদের প্লেনটা ফ্লাই করেছিল। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা উঁচুতে উঠে গিয়েছি আমরা মাটি থেকে। এখানে দেখেন আমাদের ঢাকার সেই বড় বড় দালানগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে। আমি তো এই সময়টাতে নিচের দিকে তাকালেই আমার মাথা ঘোরায়। একটা কথা না বললেই না, হয়তো বা আপনারা আমার এই কথাটা শুনে অনেক হাসবেন। কথাটা হচ্ছে কেন জানি আমার একটুও ভালো লাগে না প্লেনে জার্নি করতে, কিন্তু কি আর করবো, দেশ বিদেশ ঘুরতে ইচ্ছে করে। প্লেন ছাড়া তো আর কোনো গতি নাই, তাই না? শুধু এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার উদ্দেশ্য করে প্লেনের জার্নিটা ভালো না লাগলেও আমাকে প্লেনের এই জার্নিটা করতে হয়। প্লেনে ওঠার সাথে সাথে আমার ভেতরে প্রচুর একটা ভয় কাজ করে। জানি না এই ভয়টা আমি আদৌ কাটিয়ে উঠতে পারবো নাকি। যাই হোক গাইস, অনেক সুন্দরভাবে আমাদের প্লেনটা ফ্লাই করেছে আর আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি। একটা সময় তো আমার কাছে মনে হয়েছে যে ঢাকা থেকে মনে হয় আমরা সিলেট চলে আসলাম। খুবই অল্প টাইম লেগেছিল, যদিও তারা বলেছিল যে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা 15 মিনিটের, কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট পরেই তারা আমাদেরকে ল্যান্ড করে দেয়। এই তো দেখুন একটু পরেই যেন আমরা তুলার মধ্যে ভাসছি। মাশাআল্লাহ মেঘগুলো কত সুন্দর দেখাচ্ছে। আসলে আল্লাহর সৃষ্টি মহান। আল্লাহ যে কত সুন্দর করে আমাদের জন্য এই পৃথিবীটা তৈরি করেছে, সেটা হয়তোবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। এখানে তো আমরা এরকম তুলার মতন মেঘ দেখতে দেখতে দুজনে খুব ভালো সময় কাটাচ্ছিলাম। যেহেতু দিনের ফ্লাইট ছিল, সেহেতু বাইরের আবহাওয়াটা আর বাইরের ভিউটা অস্থির লেভেলের ছিল। আর প্লেন থেকে এত সুন্দর ভিউ দেখতে দেখতে একটু পরেই আমাদের কিছু স্ন্যাক্স আইটেম সার্ভ করে। তো প্রথম ভেবেছিলাম যে এত শর্ট ফ্লাইটে হয়তোবা তারা আমাদের কিছুই সার্ভ করবে না,
দেখলাম যে না, তারা আমাদের কিছু স্ন্যাক্স আইটেম সার্ভ করে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যে আকাশের মধ্যে এরকম উড়ে উড়ে খাবার খেতে। আপনারা যাই বলেন না কেন গাইস, আমি কিন্তু খুব মজা নেই এই ব্যাপারটা, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমি মেঘের উপরে বেশি বেশি খাবার খাচ্ছি। আসলে এই ব্যাপারগুলোর জন্য আমি আল্লাহর দরবারে অনেক 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 শুকরিয়া আদায় করি। এদিকে তো গাইস আমাদের স্ন্যাক্স আইটেমে ছিল একটা গোয়াবা জুস, আরেকটা চিজ বার্ন অ্যান্ড আরেকটা স্পঞ্জি কেক। গোয়াবা জুসটা একদম রিয়েল ছিল, আর এদিকে কেন জানি চিজ বার্নটা আমার কাছে একটু ভালো লাগে নাই। আমি তো এক বাইট দেওয়ার পরে আরেক বাইট দেওয়ার কোনো সাহসই পাই নাই। কিন্তু এদিকে গাইস স্পঞ্জি কেকটা কিন্তু খুবই ইয়াম্মি টেস্টি ছিল। স্পঞ্জি কেকটার ভিতরে একটা নারিকেলের একটা টেস্ট ছিল। কেকটা যতটাই ভালো ছিল ততটাই বাজে ছিল এই চিজ বানটা। আমার কাছে কোনো টেস্ট মনে হয় নাই, খুবই বাজে ছিল, আমি একদমই খেতে পারিনি। যাই হোক, যতটুকুই খেতে পেরেছি ততটুকুই আলহামদুলিল্লাহ, কারণ এরকম ভেসে ভেসে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আমি চিজ বানটা একটা দুইটা বাইট দেওয়ার পর আমি পুরোটা স্পঞ্জি কেক শেষ করে নিয়েছিলাম। তারপর আমি এই গোয়াবার ফ্রেশ জুসটা ট্রাই করছিলাম, খুবই টেস্টি ছিল। আর সবচাইতে মজার কথা যেটা, গোয়াবার বিচিরগুলো আমার মুখে লাগছিল, এক কথায় বললে চলে যে একদম ফ্রেশ। যাই হোক, এদিকে স্ন্যাকটা শেষ করে আমি এদিকে একটা বই নিয়েছিলাম, আর এখানে দেখলাম যে ওদের নাকি ওয়াইফাই ফ্রি। যদিও এরকম একদম শর্ট ফ্লাইটও ওয়াইফাই কোনো প্রয়োজন হয় না। এত সুন্দর ভিউ দেখতে দেখতেই সময়টা মোস্ট কেটে যায়। দেখেন গাইস, এখনই আমার কাছে মনে হচ্ছিল যে মেঘের ফাঁকে ফাঁকে পাহাড়গুলো যেন উকি দিচ্ছিল। ভুটান হচ্ছে একটা সুন্দর দেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ। এতদিন তো শুনেছি যে ভুটান নাকি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে সেটা আমি নিজ চোখেই দেখলাম। ভুটানের প্রকৃতিটা যেমন সুন্দর, ভুটানের উপরের মেঘগুলো যেন আরো বেশি সুন্দর। ভুটানের এই প্রকৃতিটা আমাকে একদম মুগ্ধ করে দিল। একদিকে তুলার মতন মেঘ উড়ে যাচ্ছে, তো অন্যদিকে নিচ থেকে পাহাড়গুলো যেন উকি মারছে। এই সৌন্দর্য গাইস কখনোই ফোনে ক্যাপচার করা সম্ভব না। আমি জানি না যে আমি মোবাইলের লেন্সে কতটুকু ক্যাপচার করতে পেরেছি, কিন্তু নিজ চোখে গাইস দেখার মজাটাই অন্যরকম। আপনারা যদি গাইস এরকম প্রকৃতি উপভোগ করতে চান, আর আপনারা যদি এরকম পাহাড় ভালোবাসেন, তাহলে অবশ্যই নিঃসন্দেহে চলে আসবেন ভুটানে। আমি আমার লাইফে এই ফার্স্ট এত বড় এত উঁচু উঁচু পাহাড় দেখলাম। হয়তো বা এর চেয়ে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, কিন্তু আমি আমার এইটুকু বয়সে এইটুকু ট্রাভেলে এটাই আমার জন্য ফার্স্ট। আমি এর চেয়ে বড় পাহাড় আর কোথাও দেখি নাই। আমি তো এত সুন্দর প্রকৃতি দেখছিলাম আর বারবার আল্লাহর প্রতি অনেক শুকরিয়া জ্ঞাপন করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এ যেন এক পৃথিবীর ভূস্বর্গ। ভুটানের প্রকৃতি এত সুন্দর, এটা এতদিন শুধু আমি ফোনে বা অন্য কারো মুখেই শুনেছি, কিন্তু আজকে যখন আমি আমার নিজ চোখে দেখছি গাইস, তখন আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কোথায় চলে আসলাম। মাত্র 1 ঘন্টার ব্যবধানে এত সুন্দর ভিউ, চারপাশ যেন পাহাড়ে ঘেরা ছিল। পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের প্লেনটা ঘুরছে রানওয়ের জন্য। গাইস একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা হচ্ছি পাহাড়ের মিডলে, আর পাহাড়ের উপরে যেগুলো দেখতে পাচ্ছেন গাইস, এগুলো শুধু মেঘ আর মেঘ। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের প্লেনের উইন্ডো থেকে ছোট ছোট গড়, আসলে এটা পাহাড় কেটে এদিকে লোকাল লোকদের জন্য একটা বসবাসের স্থান তৈরি করা হয়েছে। ভুটানের এরিয়াটা আমাদের বাংলাদেশ থেকে অনেক ছোট হলেও ভুটানের এত বড় এরিয়াতে মাত্র 7 থেকে 8 লাখ মানুষের বসবাস। আর ভুটানি লোকজনরা নাকি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অনেক বেশি কেয়ার করে। একটা রাজতন্ত্র দেশ হলেও এখানেও প্রাইম মিনিস্টার আছে। যাই হোক গাইস, এই তো আমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি ভুটানের সেই পারো এয়ারপোর্টের আশেপাশে চলে এসেছি। ঠিক কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেনটা ল্যান্ড করবে। জানালা দিয়ে দেখতেই আমরা দেখতে পাচ্ছি ভুটানের মাটি আর এত সুন্দর ঘরবাড়ি। আরেকটা কথা হচ্ছে গাইস, ভুটানে প্রায় সবার ঘরবাড়ি একই ডিজাইনের, এখানে খুব বেশি বড় বড় দালান কোঠা নাই। এগুলো গাইস আপনারা যা দেখছেন এগুলো হচ্ছে ছোট ছোট 3 থেকে 4 তলার কিছু বাড়িঘর। আর এখানে কিন্তু ওরা ধান চাষ করে, আর এগুলো হচ্ছে ধানের আবাদির জমি। প্লেন থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর কিছু খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ভুটানের পারো এয়ারপোর্টে ল্যান্ড করবে। আমি তো অনেক কিছু শুনেছি পারো এয়ারপোর্টের ল্যান্ডিং নিয়ে, তাই তো আমি একটু ভয় পেয়েছিলাম। ওই যে প্রথমেই বললাম, কেন জানি প্লেনে উঠলে ফ্লাই আর ল্যান্ড নিয়ে আমার ভিতরে একটু ভয় কাজ করে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে খুব স্মুদি ভাবেই আমাদের প্লেনটা ল্যান্ড করেছে। যখনই গাইস আমাদের প্লেনের চাকাটা মাটিতে ছুঁয়েছে তখনই হুট করে আমার ভেতর থেকে ভয়টা যেন কোথায় চলে গিয়েছে। এখন হয়তো অনেকে বলবেন যে আপনি এত ট্রাভেল করেন তারপরেও কেন আপনার এই ভয়টা থেকে যায়। আসলে আমি বলতে পারি না, আমি অনেক ট্রাই করি যাতে আমার ভিতরে ভয়টা কাজ না করে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার প্রচুর ভয় লাগে। কিন্তু যাই বলুন না কেন, এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আসতে কিন্তু আমাদের একদমই খারাপ লাগে নাই। একে তো খুব শর্ট ফ্লাইট ছিল, আর অন্যদিকে মাশাল্লাহ এত সুন্দর ভিউ, কখন যে দেখতে দেখতে ভুটানে চলে এসেছি সেটাই বলতে পারবো না। এদিকে তো আমাদের প্লেন ল্যান্ডিং করে ফেলেছে, আমি তো খুব খুশি, কারণ যতটা সময় আমি আকাশে থাকি ততটা সময় আমার ভিতরে একটা ভয় কাজ করে। আর ল্যান্ড করার পরে আমি তো খুশিতে আত্মহারা, তার মধ্যে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর রানওয়ে। ওদের এয়ারপোর্টটা যেমন ছোট ওদের রানওয়েটাও তেমনটাই ছোট। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এয়ারপোর্টের রানওয়ে থেকে খুব বেশি দূরে না কিন্তু রাস্তাটা, এয়ারপোর্টের রানওয়ে থেকে খুব কাছেই ছিল রাস্তা। খুব বড় করে যে দেওয়াল বা প্রাচীর করা তাও কিন্তু না, সামান্য একটা কাঁটাতারের বেড়া ছিল এখানে। আমাদের প্লেন ল্যান্ড করেছে ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এখনো প্লেন থেকে নামার জন্য রেডি না, কারণ এই প্লেনটা তার গন্তব্য স্থানে নিয়ে রাখবে। আর আমাদের ঢাকা থেকে এক সপ্তাহে মাত্র 3টা ফ্লাইট ভুটানে ল্যান্ড করে। অবশেষে আমাদের প্লেনটা তো ল্যান্ড করে আমাদের সিঁড়িটা নামিয়ে দিয়েছে, আর আমরা নেমে যাচ্ছি ভুটানের মাটিতে। আমি তো বাংলাদেশ থেকে ভুটানের ওয়েদার দেখে এসেছিলাম যে এখানে নাকি বৃষ্টি হবে, এসে দেখি না, একদমই পরিষ্কার ছিল, বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাসই ছিল না। ওয়েদারটা খুব ভালো ছিল, ইমিগ্রেশনটা এরকম ছিল যদি এইখানে কোনো প্লেন ল্যান্ড না করে তাহলে আপনি কখনোই ধরতে পারবেন না যে এইটা একটা দেশের ইমিগ্রেশন। আমি তো একটু তাড়াহুড়ো করে আগেই নেমে গিয়েছিলাম, আর এদিকে দিদার ভাই ইব্রাহিম ওরা একটু পরে নেমেছিল। একটু আগে নেমে গিয়েছিলাম সুন্দর সুন্দর ভিডিও নেওয়ার জন্য, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। গাইস আমরা চলে এসেছি এখন ভুটানে। আলহামদুলিল্লাহ অনেক স্মুদি একটা ল্যান্ডিং হয়েছে। আমি যতটুকু জানি যে এশিয়া মহাদেশের মধ্যে নাকি সবচেয়ে ডেঞ্জারাস অ্যান্ড চ্যালেঞ্জিং ল্যান্ডিং হচ্ছে ভুটানের এই পারো এয়ারপোর্ট। কারণ আপনারা দেখেন এই পুরোটাতে এরিয়াতে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে এরকম রানওয়ে, আর এইখানে ল্যান্ড করতে হয়। তো আমি যতটুকু জানি যে অনেক ক্যাপ্টেনরা নাকি এখানে ল্যান্ডিং করার সুযোগই পায় না, কিছু সংখ্যক ক্যাপ্টেনরা পাইলটরা এইখানে ল্যান্ড করতে পারে। তো যাই হোক গ্যাস, আমরা তো অলরেডি ভুটান চলে এসেছি, এখন ইমিগ্রেশন করব, তো তারপর দেখা হচ্ছে ইমিগ্রেশনের বাইরে। সবাই সাথেই থাকুন। হচ্ছে আমার জামাই, ওর নাকি বউ নাই, তাহলে ও ভুটান কারে নিয়ে আসছে আমি জানি না। এই তোমার বউ নাই, তুমি কার নিয়ে ভুটান আসছো বলো? বউ নাই, তাহলে তোমার কি গার্লফ্রেন্ড আছে? তাহলে আমি কে? আমি সিঙ্গেল, তুমিও সিঙ্গেল? না না না, আমি সিঙ্গেল না, আমার জামাই আছে মাশাআল্লাহ। আমার জামাইরই কিন্তু গাছ আজকে অনেক সুন্দর লাগতেছে, কি বলুন তো আপনারা, সুন্দর লাগতেছে না? তো গাছ এখানেই শেষ করছি না, দেখা হচ্ছে ইমিগ্রেশনের পর। ওকে, সাথেই থাকুন। মজার কথা হচ্ছে এখানে মানে নামার পরেই কেমন একটা ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে। তো খুব সাজানো গোছানো সুন্দর, মানে ওদের ঐতিহ্য যে ওরা ধরে রাখছে এটাই তার প্রমাণ। খুব সিম্পল ছোটখাটো একটা এয়ারপোর্ট, আর রানওয়েটাও খুব ছোট, মানে ছোট হলে কি হবে মাশাল্লাহ। আসতে আসতে আমি প্লেন থেকে যে ভিউ দেখছি গাইস, সেটা দেখে আমার মন ভরে গেছে। আরেকটা কথা না বললেই না, আমরা এবার কিন্তু আসছি একটা ট্যুরের সাথে, আর এই গ্রুপ ট্যুরে আসছি আমরা, আমাদের অলমোস্ট 26 জনের একটা গ্রুপ ট্যুর। তো গ্রুপ ট্যুরে হচ্ছে টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনারা সবাই জানেন যে আমি এই পর্যন্ত যেখানেই ট্যুর ট্রাভেলস করছি বা ট্যুর কাস্টমাইজ করছি টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো চলেন দিদার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দেই। আজকে কিন্তু আমাদের সাথে গ্রুপ ট্যুরে আসছে টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার মিস্টার দিদার ভাই। তো চলেন দিদার ভাইয়ের সাথে দেখা করি। না না, এদিকে তাকাও। দাঁড়াও, গ্রিন লাইট আসছে। হ্যাঁ আসবে। আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো ভুটান ট্যুরে। আশা করছি আপনি আমার সবগুলো ব্লগ
পরিচয় করা দাও না ভাইয়া, বাধা। আপনি কিছু বলেন, এই ভুটান যে আসলেন আপনার অনুভূতি কজন? মানে আপনার সাথে আইসেন, আমাদের সাথে আপনার এসে কেমন লাগতেছে সেটা বলেন। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি অনেক কিছু ট্রাভেল করছি, বাট আনফর্চুনেটলি ভুটান কখনো আসা হয়নি। সো লাকিলি আপনাদের মধ্যে এখন আমি ভুটান আসছি। সো আমি জাস্ট ডিসক্রাইব করার মতো যদি আমি কিছু বলি, তাহলে ফার্স্টলি আমি বলবো যে এর ল্যান্ডিং ডিফারেন্ট ফ্রম অ্যানাদার কান্ট্রি। তো এই ল্যান্ডিংটা পেতে হলে আপনাকে ভুটান আসতে হবে। তো এরপর তো আমরা আরও ফার্দার অনেক ডেস্টিনেশনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এখানে গেছে সবাই ছবি উঠানোতে ব্যস্ত, কারণ ভিউটাই এত সুন্দর, একদম সাজানো গোছানো। গাইস, এই হচ্ছে ভুটানের মানে ইমিগ্রেশন প্লেস। এত সুন্দর সাজানো গোছানো, দেখতে পান এখানে রাজার ছবি, ওইটা একটা, এটা হচ্ছে বা রাজার নাতি, ওটা রানীর ছবি। মানে ওদের রাজতন্ত্র দেশ তো, এর জন্য সব কিছু একদম পারফেক্ট। ভিউটা গাইস অনেক সুন্দর, মানে ছোটোখাটো সিমসাম, বাট অনেক সুন্দর। তো এখান থেকে আমরা ইমিগ্রেশন পাস করব। পার ডে $15 করে লাগবে পার পারসন। আমরা যতদিন থাকবো ততদিনের টাকাটা এখানে পে করতে হবে, আমাদের একটা কাগজ দিবে, তারপর আমরা ওইখান থেকে চলে যাব এয়ারপোর্টের বাইরে, তারপর আমরা যাব হোটেলে। গাইস, আরেকটা কথা হচ্ছে, এটা নাকি মানে পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট ইমিগ্রেশন। কিন্তু গাইস, ইমিগ্রেশনের এরিয়াগুলো এত সুন্দর, একদম সাজানো গোছানো, মাশাআল্লাহ। আমি কিন্তু এখানে আসার পরেই আমার মনটা ভরে গেছে। আর এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু গাইস আপনাদের অবশ্যই ভুটানে আসতে হবে, কারণ ক্যামেরাতে আমি কতটুকু ক্যাপচার করতে পারছি এটা আমি বলতে পারবো না, বাট চোখে যদি আপনারা দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। পৃথিবীর সবচেয়ে ছোট ইমিগ্রেশন হইলেও মানে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এয়ারপোর্টের এই সৌন্দর্য দেখে আমার মনে হচ্ছে যে ভুটানটা আসলেই সুন্দর। কেন জানি একদম নীরব, ঠান্ডা, মানে এটা যে একদম শান্তিপ্রিয় একটা দেশ। মানে এই জায়গার মানুষজন একদমই হই হুল্লোড় পছন্দ করে না, সেটা আপনারা এখানে আসলেই বুঝে যাবেন। তো অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো, অবশ্যই কিন্তু দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন ভুটানের এত সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। হয়তো অনেকে বলবেন যে আপনি কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। দেখেন গাছ, এত লম্বা সিরিয়াল, আমার হাজব্যান্ড ওইখানে, দিদার ভাইয়ারা ওইখানে, ওনারা সবাই গল্প করছে, আমরা জাস্ট টাইম পাস করছি, ঘুরতে আসছি, আমাদের মতন করে আমরা ঘুরবো, এই তো, তাই না? আরেকটা কথা হচ্ছে, আপনারা ভুটানে আসলে এরকম ওদের ট্রেডিশনাল ড্রেস কিন্তু দেখতেই পারবেন। ওরা যারা মানে যেখানেই জব করে না কেন, আমি যেটা শুনেছি যে ওদের নাকি এই ট্রেডিশনাল ড্রেসগুলো ক্যারি করতে হয়। যদিও অনেকে শখের বশেও পরে, বাট এগুলা 100% যারা সরকারি জব করে তাদের পড়তে হয়। এরকম ট্রেডিশন ড্রেস কিন্তু আপনারা অনেক দেখতে পারবেন আমার ব্লগগুলোতে। এই, তুমি কিছু বলতে চাও? তুমি একা একা কেন ঘুরতেছ, তুমি কিছু বলবা? টাকা দিলাম নদীতে, চলে আসলাম ভুটানে। আল্লাহ, ঘুরতে আসছো, টাকা তো খরচ হবেই। টাকা দিলাম নদীতে, ও নদীতে না তো পাহাড়ে, ভুটানে তো নদী কম। আর টাকা তো বাংলাদেশের নদীতে দিয়ে আসছি, চলে আসছি ভুটানে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো এখন ভুটানের পাহাড়ে। সরকারে দাও $15 করে, আগে টাকা দিয়ে আসো, তারপর এয়ারপোর্ট থেকে বেরো। গাইস, আমাদের অলরেডি ইমিগ্রেশন ডান, পাসপোর্টে সিল পড়ে গেছে আমার নতুন আরেকটা দেশে। তো এখন আমরা ওয়েট করতেছি আমাদের লাগেজের জন্য। আমার তো মনে হচ্ছে যে আমরা একটু লেট করে ফেলছি, ওই যে আমাদের লাগেজ। আর গাইস দেখেন ওদের বেল্টটা কত সুন্দর, মানে মাঝখানে একটা এরকম সিনারি দিয়ে রাখছে, মানে আর্কিটেকচার করে রাখছে, এত সুন্দর। গাইস, এ হচ্ছে বেল্ট, একদম ফাঁকা নিরিবিলি। মাত্র আমাদেরই একটা প্লেন এখানে ল্যান্ড করছে, তো আমরা এই আমাদের প্লেনে যতজন ছিলাম, বাট ততজনই, এক্সট্রা কোনো প্লেন আজকে ল্যান্ড করে না। আর বাংলাদেশ থেকে মাত্র 3 দিনই এখানে প্লেন ল্যান্ড করে।
তো গাইস এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার লাগেজ তো ভাগে নাই, একটু স্পট পড়ছে, বাট আমার লাইফে এরকম নিরিবিলি এয়ারপোর্ট, নিরিবিলি ইমিগ্রেশন আর এরকম নিরিবিলি বেল্ট এই প্রথম দেখলাম। মানে আমার মনে হইতেছে যে পুরাটা এয়ারপোর্টে মাত্র আমরাই কয়েকজন, আর এই দুইটা বেল্টের মাঝখানে গাইস আমি আর ইব্রাহিম, তাছাড়া আর কেউ নাই। ওইখানে কিছু ওয়াইন শপ আছে, আর এখানে হচ্ছে বেল্ট, ও ওইদিকে আরেকটা বেল্ট আছে, তার মানে 3টা বেল্ট। ওটা হচ্ছে 1 নম্বর বেল্ট, এটা 2 নম্বর বেল্ট, ওইটা 3 নম্বর বেল্ট। খুবই মানে নিরিবিলি পরিবেশ, একদম শান্তশিষ্ট। মানে আমার মনে হচ্ছে যে আমি এক নীরব সাগরে চলে আসছি। গাইস দেখেন আমার ব্যাগ লাগেজ ওইখানে রেখে আমি এখানে আসছি। দেখেন মানে আমরা এই ভিউটা গাইস পাহাড় থেকে যখন ল্যান্ড করে আমাদের প্লেনটা তখন পাইছিলাম, কি সুন্দর। তো গাইস আমাদের গ্রুপের আর কয়েকজন বাকি, তাদের ইমিগ্রেশন শেষ হলে আমরা চলে যাব আমাদের সেই হোটেলে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের ল্যান্ডিং, আমাদের আশাটা খুবই ভালো ছিল, বাকিটাও ইনশাল্লাহ ভালো হবে। তো ওই যে চলে আসছে আমাদের দিদার ভাই, আমরা এখন লাগেজ নিয়ে চলে যাব এয়ারপোর্টের বাইরে, অনেকক্ষণ টাইম গেল। তো আমাদের সাথেই থাকুন। এভরিওয়ান, ওয়েলকাম টু ভুটান। কেউ রেসপন্স করলো না, এটা হইলো? হ্যালো। এই হচ্ছে এক্সিট। মাশাআল্লাহ, দেখো বেরোয়ার সাথে সাথেই সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে। গাইস ভিউ এত সুন্দর, ভিউটা জাস্ট মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আর কি বলবো। দেখেন একদম চোখ ধাঁধানো ভিউ আর কি। মানে সোজা কথা, যারা পাহাড় আর প্রকৃতি ভালোবাসে মানে তারা এখানে এসে অনেক মজা পাবেন, অনেক সুন্দর। আসবেন তাদের একটা ইনফরমেশন দেই, ইমিগ্রেশনে যে $15 করে আপনারা দিবেন, সেখানে ডলারে কোনো প্রকার স্পট থাকতে পারবে না। যারা আসবেন একটু খেয়াল করে আসবেন, কারণ ডলারে কোনো স্পট থাকলে তারা নিচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু আপনি চাইলেই স্মোকিং করতে পারবেন না, এটা এখানে করলে আপনার জরিমানা হয়ে যাবে। এখানে আপনি অ্যালকোহল পাবেন অ্যাভেলেবল, এটা আপনার যদিও পারমিশন আছে, বাট এইখানে ধূমপান করা সম্পূর্ণরূপে নিষেধ। ওই সময় আপনার কি সমস্যা ছিল না নেপালের মতো? গাইস আমরা অলরেডি চলে আসছি আমাদের হোটেলে। এ হচ্ছে আমাদের হোটেল পার। এখন আমাদের লাগেজ নিচে নামাবে, তারপর আমরা রুমে চলে যাব। আমাদের হোটেলের পাশে কত সুন্দর একটা পাহাড়, ভিউটা জাস্ট অনেক সুন্দর গাইস, একদম ক্লিন। অলমোস্ট লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আসতে আমাদের প্রায় 4:30-5টা বেজে গেছে। এখন আমরা লাঞ্চ করে নেব। এখানে লাঞ্চে আছে ফিশ কারি, ডাল, পাপড়, সামুদাচ্ছি, রুটি, রাইস। এখন আমরা আগে লাঞ্চ করব, তারপর রুমে যাব। এটা হচ্ছে ভুটানের সেই ট্রেডিশন ফুড, মরিচের তরকারি। ওরা নাকি এটাকে সবজি হিসেবে খায়, মরিচের তরকারি। একটু খেয়ে দেখি, কেমন, অল্প করেই নিই, আগে টেস্টটা বুঝি। এখানে আমি অলরেডি খাবার নিয়ে নিছি। এটা হচ্ছে পাঁপড়, সাথে আছে মরিচের তরকারি, ডাল, চাটনি, মাছ। এ প্রথম খাচ্ছি, জানি না টেস্ট কেমন। এখানে খাবার নিয়ে বসতেই এই আপনিটা কিউট করে একটা সুইট দিয়ে গেল, ডেজার্ট আইটেম। মেবি এটা একটা রসগোল্লা, তো দেখে তো ভালো লাগছে।
প্রথমে মরিচের তরকারিটা ট্রাই করি, দেখি যে এই তরকারিটার এত নাম ডাক কিসের, টেস্ট বুঝি আগে। বিসমিল্লাহ। অনেকে এখন আবার বলবেন যে হাত দিয়ে কেন খাচ্ছি, আমি যেখানেই যাই না কেন আমি হাত দিয়ে খেতে ভালোবাসি। চামচ দিয়ে খাই, বাট হাত দিয়ে বেশি ট্রাই করি। আবার হচ্ছে পেট ভরার জন্য, যেভাবে আপনার ভালো লাগে ওইভাবেই খান। এখানে বিদেশে ঘুরতে আসছেন বলে যে চামচে খেতে হবে এমন কোনো ব্যাপার না। কি ঠিক বললাম না ভুল? গরুর দুধ দেখো কত কিউট একটা কচ্ছপ। এই হচ্ছে আমাদের রুম 309 নাম্বার রুম। এখানে একটা চা কফির কর্নার দেওয়া আছে, এখানে একটা টেবিল, এই হচ্ছে রুম ভিউ, একটা বেডটা, এখানে একটা ছোট্ট টেবিল আছে, এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে গাছ, এই হচ্ছে ভিউ একদম পাহাড়ের কাছে। এখানে ছোট্ট একটা টেবিল আছে, এই হচ্ছে গাছ আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমাদের ভিউ নিচে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ঢাকা টু ভুটান ট্রিপের প্যাকেজিং থেকে শুরু করে একদম ভুটান আসা পর্যন্ত। আশা করি আমার এই ট্রিপের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই পাশেই থাকুন যে ভুটানে আমরা কি কি করলাম, কি কি দেখলাম, সব কিছু দেখার জন্য। হয়ে গেছে, আর বড় করব না, এখান থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরের দিন আমরা কি কি করব, কি কি দেখব, সব কিছুই আপনাদের জন্য আমি ব্লগ রেডি করব। আশা করছি এই পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যতটা লাইক কমেন্ট শেয়ার করবেন ততই কিন্তু ভিডিও বানানো। তো আর বেশি বকবক করবো না, কারণ অনেক টায়ার্ড, এখন ফ্রেশ হব, রেস্ট নিব, তারপর আমরা ঘুরতে বের হব। তো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ।